আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আতিয়া তাসিন, ইন্টার্ন ডক্টর, ঢাকা মেডিকেল কলেজ, ব্যাচ K72। আমার পেডিয়াট্রিক্স রিভিউ ক্লাসের 3rd ক্লাস আজকে আমাদের টপিক হচ্ছে নিওনাটোলজি। আশা করি একটু হেল্প করতে পারবো আপনাদের। শুরু করি। তো প্রথমেই নিওনাটোলজি হচ্ছে সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন তো, যদি দেখা যায় প্লিজ বলবেন যে দেখা যাচ্ছে, কথা ক্লিয়ার। আচ্ছা, প্রথমে হচ্ছে নিওনাটোলজি। তো নিওনাটোলজির ফার্স্টেই যেটা আসে যে নিওনাটোলজি হচ্ছে স্টাডি অফ নিওনেট। তো আমার কয়েকটা জিনিসের ডেফিনেশন জানতে হবে, যে হোয়াট ইজ নিওনেট, হোয়াট ইজ ইনফ্যান্ট, হোয়াট ইজ টডলার। এটা আমি আমার ফার্স্ট ক্লাসে কভার করে এসেছি, যে ক্লাসিফিকেশনটা এটা করতে হবে। তারপরে আসে হচ্ছে যে বুঝলাম তো হোয়াট ইজ নিওনেট, এখন কথা হচ্ছে হোয়াট ইজ আ নর্মাল নিওনেট, মানে হেলদি নিওনেটের ক্রাইটেরিয়াগুলো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভাইভা রিটেন দুটোর জন্যই ইম্পর্টেন্ট। তো এখানে আমার জানতে হবে প্রথমেই যে বাচ্চাটার বার্থ ওয়েট 2500 to 4000 গ্রামসের মধ্যে থাকলে সেটা নর্মাল নিওনেট। তারপর হচ্ছে বাচ্চাটার লেন্থ অ্যারাউন্ড 50 সেন্টিমিটার, আমরা বলি হচ্ছে 50 ± 2 সেন্টিমিটার যদি থাকে। অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্সটা অ্যাপ্রক্সিমেটলি 35 ± 2 সেন্টিমিটার এরকম থাকবে। তারপরে আসে হচ্ছে যে রেসপিরেটরি রেট 30 to 59 ব্রিথস পার মিনিটের মধ্যে থাকলে সেটা হচ্ছে নর্মাল, এবং স্পন্টেনিয়াস এবং রেগুলার থাকবে। হার্ট রেটটা হচ্ছে 100 to 160 বিটস পার মিনিটের মধ্যে থাকবে। তারপরে আসে যে বাচ্চাটার কালার পিঙ্ক থাকবে, কিন্তু মাইল্ড পেরিফেরাল সায়ানোসিসটা নর্মাল। তারপরে বাচ্চার কি যেটা টেম্পারেচার 95 to 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে সেটা নর্মাল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি হবে, বাচ্চাটা পাসেস ইউরিন উইদিন 24 আওয়ার্স, এটা হলে নর্মাল ধরা হয়, কিন্তু আপ টু 48 আওয়ার্স পর্যন্ত, এমনকি মাঝে মাঝে 72 আওয়ার্সও লেগে যেতে পারে ফার্স্ট ইউরিন পাস করতে। তারপরে প্যাসেজ অফ মেকোনিয়াম পাস করতে হচ্ছে ইউজুয়ালি 24 আওয়ার্সের মধ্যে পাস করে ফেলে। মেকোনিয়াম মানে দ্য ফার্স্ট গ্রিনিশ ইয়েলো স্টুল যেটা পাস করে, সেটা যদি না করে তাহলে সেটাকে আমরা ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম বলবো। এটা গেল। এছাড়া বাচ্চাটার মাসল টোন নর্মাল থাকবে, তারপরে এবিলিটি টু সাক থাকবে, টেম্পারেচার বলেছি, আর হচ্ছে অ্যারাউন্ড 18 আওয়ার্স অফ স্লিপ হবে বাচ্চাটার, আর কনজেনিটাল অ্যানোমালি থাকবে না, আর প্রিমিটিভ রিফ্লেক্সেসগুলো ইনট্যাক্ট নর্মাল থাকবে। তো প্রিমিটিভ রিফ্লেক্সেসগুলো কি কি সেটা একটু বই থেকে একটা চার্ট আছে, চাইলে দেখে নেওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা কি এতক্ষণ শোনা গেছিল? আমি আসলে ঠিক শিওর না। সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু প্লিজ জানাবা। তো গেল হচ্ছে এটা নর্মাল নিওনেটের ক্রাইটেরিয়া। ঠিক আছে, এরপরে আমার হচ্ছে একটা টপিক আছে নিউবর্ন কেয়ার। নিউবর্ন কেয়ারটা আসলে কিসের জন্য অতটা ইম্পর্টেন্ট না, পিডিতে এতটা ইম্পর্টেন্ট না, গাইনির পড়া ওখানে দেখে নিলেই হবে, কারণ ওখানে প্রসিডিওর থাকতে পারে যে কি যেটা রুটিন কেয়ার অফ নিউবর্ন। হেডলাইনগুলো বলে নিই, কারণ আমাদের পরের কয়েকটা টপিকেও লাগবে। সেটা হচ্ছে যে একটা ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি ইনশিওর করবো, আম্বিলিক্যাল কর্ডটা অ্যাসেপ্টিক্যালি কাট করব, প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ হাইপোথার্মিয়া, আর কার্ডিও রেসপিরেটরি স্ট্যাটাস অ্যাসেস করে ওই অনুযায়ী ম্যানেজমেন্ট দিব। এটা হচ্ছে নিউবর্ন কেয়ারের ফার্স্ট স্টেপ, যেটা কেয়ার অ্যাট দ্য টাইম অফ বার্থ। তারপর আরেকটা স্টেপ হচ্ছে কেয়ার ফলোয়িং বার্থ। ফলোয়িং বার্থে আমরা হচ্ছে ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করব, ভিটামিন K1 দিতে হবে, তারপরে হচ্ছে কিপ দ্য বেবি ওয়ার্ম, তারপরে 7.1% ক্লোরহেক্সিডিন দিয়ে একটা আম্বিলিক্যাল স্টাম্প ওয়াশ করতে। একজন বলেছে যে টেক আ ক্লাস অন পিডিয়াট্রিক নিউরোলজি। হ্যাঁ, ইনশাল্লাহ হবে, আমি ফুল নিউরোলজির উপরেও ক্লাস হবে ইনশাল্লাহ, আমি পুরো পিডিয়াট্রিক্সই কভার করে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা গেল হচ্ছে নিউবর্ন কেয়ার। এরপরে আসে একটা মানে আমাদের কমন নিওনেটাল প্রবলেমসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া। ওটা দিয়ে আমরা শুরু করব। পেরেন্টাল অ্যাসফিক্সিয়াতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার ডেফিনেশনটা। এটা কি? পেরেন্টাল অ্যাসফিক্সিয়া ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন of the fetus or newborn infant due to lack of oxygen and or lack of perfusion to various organs, which will manifest as difficulty in establishing spontaneous respiration after complete delivery, evident by delayed cry after birth, at least after 1 minute.
আমি জানি অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু কয়েকটা জিনিস মাস্ট বলতে হবে, যে ল্যাক অফ অক্সিজেন মানে হাইপোক্সিয়া, ল্যাক অফ পারফিউশন মানে ইস্কেমিয়া, আর হচ্ছে ডিফিকাল্টি ইন এস্টাবলিশিং স্পন্টেনিয়াস রেসপিরেশন, ওয়ার্ডটা মিস করা যাবে না, ফলোয়িং কমপ্লিট ডেলিভারি, ঠিক আছে, আর ডিলেড ক্রাই। এই কয়েকটা কি পয়েন্টস অবশ্যই কভার করতে হবে। এটা গেল হচ্ছে ডেফিনেশন। তারপরে আমরা পড়বো হচ্ছে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া রিস্ক ফ্যাক্টরস। তো রিস্ক ফ্যাক্টরসগুলো খুব ভালো হয় প্রিনেটাল, নেটাল, পোস্টনেটাল এভাবে ভাগ করে পড়লে। তো প্রিনেটালের মধ্যে রিস্ক ফ্যাক্টরস আছে হচ্ছে কিছু ম্যাটারনাল ইলনেসেস, যেমন হাইপারটেনশন, এক্লেমজিয়া, ডায়াবেটিস, হাইপোটেনশন, অ্যানিমিয়া অথবা কোনো সিস্টেমিক ডিজিজ। এছাড়া হচ্ছে প্ল্যাসেন্টাল প্যাথোলজি, যেমন অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টা যদি হয় এগুলো, বা ফিটাল ইলনেসেস যেমন অ্যানিমিয়া, ইনফেকশন, সিভিয়ার কার্ডিয়াক ম্যালফরমেশনস, কার্ডিয়াক বা সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি, এগুলো গেল হচ্ছে প্রিনেটালে। তারপরে আসে হচ্ছে নেটাল, মানে ডিউরিং ডেলিভারি কি কি কমপ্লিকেশনস হতে পারে, যেটা পেরেন্টাল অ্যাসফিক্সিয়াতে রেজাল্ট করতে পারে। এখানে আসে হচ্ছে প্রলংড অর অবস্ট্রাকটিভ লেবার, ইউটেরাইন রাপচার যদি হয়ে যায় এগুলোর সিকুয়েলি হিসাবে। এছাড়া আম্বিলিকাল কর্ডের কিছু, যেমন প্রোল্যাপস, নট, কর্ড অ্যারাউন্ড দ্য নেক, কর্ড কম্প্রেশন, আর এগুলো গেল নেটাল। তারপরে আসে পোস্টনেটাল। পোস্টনেটালের মধ্যে হচ্ছে যেমন নিউনেটাল যদি কনজেনিটাল ম্যালফরমেশন অফ লাংস অর হার্ট থাকে, পারসিস্টেন্ট পালমারি হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, বা কোনো ট্রমা, হেমোরেজ, হিমোলাইটিক ডিজিজ, এগুলোর কারণে পেরেন্টাল অ্যাসফিক্সিয়া হতে পারে। তারপরে হলো ক্লিনিক্যাল ফিচার্স। এখন ক্লিনিক্যাল ফিচার্সটা এত ডিটেলসে লাগবে না, কিন্তু যেটা হচ্ছে যদি আমার কোনো কেস দেওয়া থাকে সেটা যেন আমি ডায়াগনোজ করতে পারি, এর জন্য বেসিকটা জানা থাকতে হবে। যে বেসিকটা কি, ডিলেড ক্রাই ফলোয়িং বার্থ, এটা হচ্ছে মেইন ক্লিনিক্যাল ফিচার্স। যে অথবা অ্যাবসেন্ট অর উইক রেসপিরেটরি এফার্টস, গ্যাসপিং রেসপিরেশন এগুলো থাকতে পারে, কনভালশনসও হতে পারে। কনভালশনস হয় হচ্ছে হাইপোক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি। তো এটা যখন বললাম, চলে আসি যে এটার খুব ইম্পর্টেন্ট একটা টপিক পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, সেটা হচ্ছে যে এফেক্টস অফ পেরেন্টাল অ্যাসফিক্সিয়া। সেটা আমরা দুভাবে পড়বো, ইমিডিয়েট আর ডিলেড। ইমিডিয়েটের আন্ডারে কি কি পড়ে? ইমিডিয়েটের আন্ডারে পড়ে হচ্ছে উপর থেকে আসি, প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হবে হচ্ছে হাইপোক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি হতে পারে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে, সিজার বা কনভালশনস, যেটা ওইটারই পার্ট। তো এটা গেলো সিএনএস। তারপরে রেসপিরেটরিতে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন হতে পারে, পালমোনারি হেমোরেজ হতে পারে। কার্ডিয়াকে হতে পারে হচ্ছে হাইপোক্সিক কার্ডিওমায়োপ্যাথি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অ্যাড্রেনাল হেমোরেজ হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্যারালাইটিক আইলিয়াস অথবা নেক্রোটাইজিং ইন্টেরোকোলাইটিস হতে পারে। রেনালে হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা একেআই, এগুলো হতে পারে। আর লিভারে হেপাটোসেলুলার নেক্রোসিস হতে পারে। এগুলো হচ্ছে ইমিডিয়েট এফেক্টস। তারপরে আসে হচ্ছে ডিলেড। ডিলেডে যেটা কমনলি হতে পারে মেন্টাল রিটার্ডেশন অথবা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সেরিব্রাল পলসি, তারপরে এপিলেপসি, ক্রেনিয়াল নার্ভ পলসি, ডেফনেস, ভিজুয়াল প্রবলেম, মাইক্রোকেফালি, এগুলো ডিলেড প্রবলেমসের মধ্যে আসতে পারে পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার। তারপরে হচ্ছে যে এরপরে আসা হচ্ছে যেটা ম্যানেজমেন্ট পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার। পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিসাসিটেশন। এখন রিসাসিটেশনটা আন্ডারে কোয়েশ্চেনের আনসারটা কয়েকভাবে পড়তে হয়। যে একটা হচ্ছে যে বইয়ে কি দেয়া আছে যে রিসাসিটেশন অ্যাট বার্থ এবং পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট, এরকম দুটো হেডলাইনের আন্ডারে দেওয়া আছে। ওটার আমি ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু হেডলাইনগুলো বলে যাচ্ছি, কারণ আমাদের মেনলি লাগবে হচ্ছে দুইটা জিনিস, WHO রিসাসিটেশন প্রোটোকলটা প্লাস হেল্পিং বেবিজ ব্রিথ। এই দুইটা জিনিসই 4 টাকারে বইয়ে দেওয়া আছে, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে হেডলাইন হচ্ছে রিসাসিটেশন এট বার্থের আন্ডারে কিপিং বেবি ওয়ার্ম, ওপেন অ্যান্ড মেনটেন এয়ারওয়ে, সাপোর্ট ব্রিদিং, আর মেনটেন অক্সিজেনেশন অ্যান্ড সার্কুলেশন। আর পোস্ট রিসাসিটেশনে আসে হচ্ছে মেনটেন বডি টেম্পারেচার, সাপোর্ট রেসপিরেশন, মেনটেন হাইড্রেশন, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম অ্যান্ড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, আর স্পেসিফিক কোনো কমপ্লিকেশন হলে সেটার ম্যানেজমেন্ট। এখন আমাদের হলো নিওনেটাল রিসাসিটেশনের WHO প্রোটোকল, যেটা আচ্ছা সেটা হচ্ছে প্রথমে ড্রাই দ্য বেবি উইথ ক্লিন ক্লোথ অ্যান্ড প্লেস ইট ওয়ার্ম, মানে কিপিং দ্য বেবি ওয়ার্ম। এরপর আমরা দেখবো হচ্ছে লুক ফর ব্রিদিং অর ক্রাইং, গুড মাসল টোন, ব্লু মানে কালারটা পিঙ্ক কিনা। যদি সবগুলো ইয়েস হয় তাহলে আমরা রুটিন কেয়ার যেটা পড়েছি আমরা সেটাতেই থাকবো। আর যদি নো হয়, প্রথমে পজিশনিং করতে হবে, নিউট্রাল পজিশনিং। তারপরে ওই ক্লিয়ার এয়ারওয়ে ইফ নেসেসারি, সেটার জন্য হচ্ছে কিছু মেনুভার আছে, যেমন
চিন লিফট, জ থ্রাস্ট এগুলো, তারপরে বেবির ঘাড়ের নিচে 2 সেন্টিমিটার টাওয়েল রোল এগুলো। এছাড়া স্টিমুলেট করব, রিপোজিশন করব, আর যদি লাগে অক্সিজেন দিব। এরপরে যদি বাচ্চা ব্রিদিং অ্যান্ড পিঙ্ক হয়, আমরা রুটিন কেয়ার উইথ অবজারভেশনে চলে যাব। তারপরে যদি কিন্তু এটা করার পরেও যদি ব্রিথ করতেছে না, সায়ানোজড, তখন আমরা কারেক্টলি ফিটিং মাস্ক দিয়ে বেবিটাকে 5 স্লো ভেন্টিলেশনস দিব। তারপরে যদি ব্রিদিং হয়, এখন অবজার্ভ ক্লোজলি। কিন্তু দেখা যায় যদি যে এটা করার পরেও বাচ্চা ব্রিদিং না, তখন আমরা আবার পজিশন দেখব, মাস্ক ফিট দেখব, চেস্ট মুভমেন্টটাও দেখব যে আমার ভেন্টিলেশনের সাথে চেস্টটা মুভ করতেছে কিনা। যদি পজিশন মাস্ক ফিট ঠিক থাকে, না ঠিক থাকলে তো ঠিক করে দিব। ঠিক থাকলে আমরা ভেন্টিলেশন দিব, আর যদি দেখি চেস্ট তাও মুভ করতেছে না, আমরা সাকশন দিব এয়ারওয়ে। পেঙ্গুইন সাকার দিয়ে দেখায় দেওয়া হয় ওয়ার্ডে মেকানিজমে। এরপরে এই পিরিয়ডটায় আমার যেটা করতে হবে, কল ফর হেল্প করতে হবে, কারণ এখন আমি আর একা পারবো না। এখানে আমি দেখবো যেটা হার্ট রেট দেখবো, কর্ড পালসেশন অথবা একটা স্টেথো দিয়ে হার্ট রেটটা দেখবো। হার্ট রেট যদি 60 নিচে থাকে, তাহলে সাইমালটেনিয়াসলি চেস্ট কম্প্রেশন সাথে রেসপিরেশন দিতে হবে। 3টা চেস্ট কম্প্রেশনের জন্য একটা রেসপিরেশন, মানে একটা ভেন্টিলেশন, এটা দিব। তারপরে আর যদি হার্ট রেট মোর দেন 60 থাকে, তাহলে আমি হচ্ছে ভেন্টিলেশন কন্টিনিউ করব, মানে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশনটা কন্টিনিউ করব অ্যাট অ্যাবাউট 40 ব্রেথস পার মিনিট। তারপরে প্রতি এটা কন্টিনিউ করার সময় প্রতি 1 to 2 মিনিটস হার্ট রেট এবং ব্রিদিংটা চেক করব। কখন আমি থামবো, যদি হার্ট রেট 100-এর উপরে চলে যায়, 100 পার মিনিটের উপরে চলে যায়, আমার আর কম্প্রেশন দিতে হবে না, চেস্ট কম্প্রেশন। যদি রেসপিরেটরি রেট 30 ব্রেথস পার মিনিটের উপরে উঠে, তাহলে আমার আর ব্যাগিং করতে হবে না, আর যত সম্ভব বাচ্চাকে অক্সিজেন দিতে হবে আনটিল দ্য বেবি ইজ পিঙ্ক। এইটা হচ্ছে আমার WHO প্রোটোকলটা, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথ। এটা খুবই কনফিউজিং এই চার্টটা, আমি চেষ্টা করতেছি তাও একটু কি করে দেওয়ার। এখানে প্রথমে হচ্ছে প্রিপেয়ার ফর বার্থ, তারপরে বাচ্চাটা বার্থ হইলো, আমি প্রথমে ড্রাই করলাম, মেকোনিয়াম থাকলে এয়ারওয়ে ক্লিয়ার করে দিলাম, সাকশন করতে হলে করলাম। তারপর দেখবো ক্রাইং কিনা। ইফ ক্রাইং, আমি তো রুটিন কেয়ারে চলে যাব, ওয়ার্ম রাখবো, অবজার্ভ করব, কর্ড কাট করে মার কাছে দিয়ে দিলাম। যদি ক্রাই না করে, সেই ক্ষেত্রে আমি এয়ারওয়ে ক্লিয়ার করে দেখব ব্রিদিং কিনা। যদি ব্রিদিং ওয়েল, তাহলে আবার রুটিন কেয়ারে চলে যাব। যদি ব্রিদিং না, তাহলে আমি কর্ড কাট করে বাচ্চাটাকে ভেন্টিলেট করব, ঠিক আছে। ভেন্টিলেট করে দেখবো যে এখন ব্রিদিং কিনা। এখন ব্রিদিং করলে মনিটরিং প্লাস রুটিন কেয়ার। আর যদি এখনো ব্রিদিং না হয়, কল ফর হেল্প, আর ভেন্টিলেশনটা ইমপ্রুভ করব, সাথে হার্ট রেট দেখব, ঠিক আছে। এখন ভেন্টিলেশন ইমপ্রুভ করার পর যদি হার্ট রেট আমরা দেখি যে ব্রিদিং, আবার তো অবজারভেশন প্লাস রুটিন কেয়ার, হ্যাঁ। কিন্তু এখনো যদি ব্রিদিং না হয়, আমার আলটিমেট আউটকাম হচ্ছে যে ভেন্টিলেশন কন্টিনিউ করব প্লাস অ্যাডভান্সড কেয়ার খুঁজবো। আর এখানে যদি অ্যাসোসিয়েটেড হার্ট স্লো থাকুক বা নর্মাল থাকুক, আমার এই মেকানিজমটাই করতে হবে যদি ব্রিদিং না থাকে, ঠিক আছে। অ্যাডভান্সড কেয়ার উইথ কন্টিনিউইং ভেন্টিলেশন, এটা হচ্ছে HBB বা হেল্পিং বেবিজ ব্রিথ। এটা ভাইভা রিটেন দুটোতেই খুব ইম্পর্টেন্ট, এবং আমার মতে নিওনেটাল রিসাসিটেশন যদি রিটেনে আসে, সেই ক্ষেত্রে এই প্রথম যে চারটা WHO প্রোটোকল সেটা দিয়ে দেওয়াই ভালো। আর স্পেসিফিক্যালি HBB চাইলে তখন এই চারটা দেওয়া ভালো, কারণ প্রথম চারটা ক্লিয়ার, ঠিক আছে। এটা গেল আমার হচ্ছে নিওনেটাল রিসাসিটেশনের, মানে পেরেন্টাল অ্যাসফিক্সিয়ার ম্যানেজমেন্ট। একটু পানি খেয়ে। আমাদের তারপরের টপিক হচ্ছে নিওনেটাল সেপসিস। এখন নিওনেটাল সেপসিসে আমার যেটা লাগবে জিনিসটা কি, নিওনেটাল সেপসিস বলতে আমরা বুঝি যে ইট ইজ কি বলে সিস্টেমিক ইনফ্লেমেটরি রেসপন্স সিনড্রোম রেজাল্টিং ফ্রম সাসপেক্টেড অর প্রুভেন ইনফেকশন ইন দ্য ফার্স্ট মান্থ অফ লাইফ। এটা নিওনেটাল সেপসিস। নিওনেটাল সেপসিসের ক্লাসিফিকেশনটা লাগবে দুরকম আছে, আর্লি অনসেট নিওনেটাল সেপসিস, লেট অনসেট নিওনেটাল সেপসিস। আর্লি অনসেট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফেকশন অ্যাকোয়ার্ড বিফোর অর ডিউরিং বার্থ অ্যান্ড ম্যানিফেস্টেড উইদিন ফার্স্ট 72 আওয়ার্স অফ বার্থ। আর লেট অনসেটটা হচ্ছে যে দ্য সেপসিস দ্যাট ইজ অ্যাকোয়ার্ড আফটার ডেলিভারি ইন দ্য নার্সারি অর ফ্রম দ্য কমিউনিটি, ম্যানিফেস্টেড ইউজুয়ালি আফটার 72 আওয়ার্স অফ বার্থ। মানে মেইনলি যেটা যে আর্লি অনসেটটা 72 আওয়ার্সের মধ্যে হবে, লেট অনসেটটা 72 আওয়ার্সের পরে হবে।
তারপরে হচ্ছে যে এটার কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, রিস্ক ফ্যাক্টরসটা আমি আর ওভাবে বলতেছি না, এটা একটু পড়ে নিও যাতে কেস সিনারিও দেওয়া থাকলে আমি রিস্ক ফ্যাক্টরসটাও আমাকে হেল্প করবে ডায়াগনোসিস করতে যে এটা কি নিওনেটাল সেপসিস কিনা। রিস্ক ফ্যাক্টরসের মধ্যে কিছু জিনিস যেমন প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, তারপরে ম্যাটারনাল ভ্যাজাইনাল কি যেটা মানে পারভ্যাজাইনাল এক্সামিনেশন রিপিটেড, অথবা যদি অ্যাসেপ্টিক প্রসিডিওর হয়, এরকম কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, একটু দেখে নিও। তারপরে আসে হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসটা দুই ভাগ করে দেওয়া আছে, সেটা হচ্ছে নন স্পেসিফিক, স্পেসিফিক। আমার কাছে মনে হয় নন স্পেসিফিকটা জানা বেশি জরুরি, কারণ নন স্পেসিফিকটা দিয়ে আমার এই যে কেস সিনারিও রিটেন বা ভাইভাতে থাকলে ডায়াগনোসিস করতে হেল্প হয়। নন স্পেসিফিকের মধ্যে আছে হচ্ছে নট ফিডিং ওয়েল অর রিফিউজাল টু সাক, লেস অ্যালার্ট অর লেস অ্যাক্টিভ, বেবি লেথার্জিক, পুয়ার মাসল টোন, মুভমেন্ট নাই অথবা মুভমেন্ট অনলি ওয়েন স্টিমুলেটেড, পুয়ার ক্রাই, হাইপো অথবা হাইপারথার্মিয়া, আর প্রিমিটিভ রিফ্লেক্সেসগুলো ডিমিনিশড অর অ্যাবসেন্ট। এগুলো হচ্ছে নন স্পেসিফিক। আর স্পেসিফিক হচ্ছে সিস্টেম ওয়াইজ দেওয়া আছে যে সিএনএস, রেসপিরেটরি, সিভিএস, এগুলো একটু দেখে নিও, কিন্তু মেইনলি আমার এগুলোই লাগবে, ডায়াগনোসিস করতে হেল্প করবে। তারপরে আসে হচ্ছে যে আমি ম্যানেজমেন্ট কিনবো, তো ম্যানেজমেন্টে এখানে প্রথমে আসে ইনভেস্টিগেট কিভাবে করব, তারপরে হচ্ছে যে ট্রিটমেন্ট। তো ইনভেস্টিগেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার জানতে হবে, সেপসিস স্ক্রিনিং জিনিসটা কি কি ইনক্লুড করে, আর সেপসিস স্ক্রিনিং এর ফাইন্ডিংসটাও, যে কি হলে আমি এটাকে সেপসিস বলবো। এটা হচ্ছে টোটাল লিউকোসাইট কাউন্ট যদি 5000 পার কিউবিক মিলিমিটারের কম থাকে, অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট টার্ম বেবিতে যদি 2500 পার কিউবিক মিলিমিটারের কম থাকে, আর প্রি টার্মে 1000 এর কম থাকে। ইমেচিওর টু টোটাল নিউট্রোফিল রেশিও, IS/T রেশিও যেটা বলে, সেটা যদি 0.2 বেশি থাকে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন পজিটিভ, হেপ্টোগ্লোবিন মোর দেন 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মাইক্রো ESR সেটা যদি 15 মিলিমিটারের বেশি হয় ইন ফার্স্ট আওয়ার। এখানে আসতেছে টোটাল লিউকোসাইট, অ্যাবসলিউট নিউট্রোফিল, IS/T রেশিও, CRP, মাইক্রো ESR, হেপ্টোগ্লোবিন। এই 6টা পয়েন্ট দিয়ে আমি সেপসিস স্ক্রিনিং করতেছি। এছাড়া আমার ইনভেস্টিগেশন লাগবে হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, তারপরে হচ্ছে ব্লাড ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সিরাম প্রোক্যালসিটোনিন, CSF স্টাডি, urine for routine examination and culture and sensitivity, X-ray of chest, X-ray of abdomen, এগুলো। আর এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে হেলদি টার্ম নিওনেটসের CSF প্রোফাইল, এটা জানতে হবে, কারণ এটা আমাদের সময় এটা একটা অসপি পরীক্ষায় একবার দেওয়া হয়েছিল, তো অসপিতে আসতে পারে। কিসের সাথে, যদি আমাকে একটা LP নিডল দিয়ে দেয় সাথে, তখন আসতে পারে যে CSF প্রোফাইল কি একটা হেলদি নিওনেটের। হেলদি নিওনেটের যেটা হবে, অ্যাপিয়ারেন্সটা থাকবে ক্লিয়ার CSF এ, সেল কাউন্ট মানে WBC কাউন্ট হবে হচ্ছে 0 to 30 পার কিউবিক মিলিমিটার, এটার মধ্যে পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিল হচ্ছে 60%, প্রোটিনটা রেঞ্জ হচ্ছে 20 to 170 মিলিগ্রাম পার ডেসিলিটার, গ্লুকোজ 34 to 119 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা গেল। তারপরে হচ্ছে আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কয়েকটা হেডিং আসবে, সবসময় এরকমই দেওয়া থাকবে, যে একটা হচ্ছে যে সাপোর্টিভ কেয়ার, তারপরে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্টের আন্ডারে আসবে হচ্ছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি যেটা, এছাড়া হচ্ছে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট, মানে এখানে কিছু ইমিউনোমডুলেটিং ট্রিটমেন্ট দেওয়া যায় ওগুলো, আর হচ্ছে ফলো আপ। ঠিক আছে, তো প্রথমে আসি হচ্ছে সাপোর্টিভ কেয়ারের আন্ডারে কি কি পড়ে। সাপোর্টিভ কেয়ারের মধ্যে আছে হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট, যেটা আমরা অলরেডি পড়েছি, র্যাপ দ্য বেবি উইথ আ টাওয়েল, ওয়ার্মার দিলে দিব ওরকম। হাইপোগ্লাইসিমিয়া ম্যানেজমেন্ট 10% দিয়ে IV। নিউট্রিশন হচ্ছে এখানে মনে রাখতে হবে, যেহেতু পরে অন্য ডিজিজের সাথে কম্পেয়ার করলে আমরা বুঝবো। নিওনেটাল সেপসিসে আমার সবসময় চেষ্টা থাকবে বেবিটাকে আমি ওরাল ফিডিং দিব। ফার্স্ট প্রায়োরিটি থাকবে ব্রেস্ট ফিডিং, ডিরেক্ট সাক করতে পারে কিনা, সেটা না পারলে আমি OG বা NG টিউব দিয়ে খাওয়াবো। এবং আমার লাস্ট রিজোর্ট থাকবে IV, এবং IV ফ্লুইড দিলে অবশ্যই তার রিকোয়ারমেন্টের থেকে 20% কার্টেল করতে হবে, মানে 20% কম দিব রিকোয়ারমেন্টের চেয়ে। আর এছাড়া তারপরে আসে হচ্ছে আমার এছাড়া হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস গুলো আসবে এখানে, যে যদি শক হয় সেক্ষেত্রে কি করব, DIC হলে কি, এরকম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যেটা স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আসে হচ্ছে অ্যান্টিবায়োটিকের চয়েস, কোন অ্যান্টিবায়োটিকটা দিব, আর হচ্ছে অ্যান্টিবায়োটিকের ডিউরেশন। এখন অ্যান্টিবায়োটিকের চয়েসের ক্ষেত্রে যেটা আমাদের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন আর থার্ড লাইন আছে, এটা বই থেকে অবশ্যই দেখে নিতে হবে। এই চারটা আর এই চারটা দুটোই খুব ইম্পর্টেন্ট। তো অ্যাট দ্য ভেরি লিস্ট যেটা জানতে হবে, ফার্স্ট লাইনে আমি দিব
এমপিসিলিন প্লাস জেন্টামাইসিন। আর সেকেন্ড লাইনে দিব হচ্ছে সেফটাজিডিম প্লাস এমিকাসিন অথবা সেফোট্যাক্সিম প্লাস এমিকাসিন, এই দুটোই সেকেন্ড লাইন। থার্ড লাইন বলতে আসে হচ্ছে মেইনলি মেরোপেনেম, ভ্যাঙ্কোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট থার্ড লাইনে। আর রিজার্ভ ড্রাগ হিসাবে রাখা হয় হচ্ছে পাইপেরাসিলিন প্লাস টেজোবেকটাম, কোলিস্টিন, লিনেজোলিড, এগুলো আমাদের রিজার্ভ ড্রাগের ক্যাটাগরিতে পড়ে। আর ডিউরেশনের ক্ষেত্রে এখানে বড় চার্ট, কিন্তু মিনিমাম যেটুকু জানতে হবে সেটা হচ্ছে যে যদি ক্লিনিক্যালি সেপসিস হয় আমরা মানে 7 দিনের কম ইউজুয়ালি দিব না। ক্লিনিক্যালি সেপসিস যদি স্ক্রিন নেগেটিভ হয় 7 days, স্ক্রিন পজিটিভ প্লাস কালচার নেগেটিভ হলে 7 to 10 days। আর কালচার পজিটিভ যদি হয় সেই ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলে 14 days, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলে 21 days। এইটুক এটলিস্ট জানতেই হবে। তারপরে আসে হচ্ছে সাপোর্টিভ কেয়ার তো বললাম, আর হচ্ছে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট কি কি দেওয়া যায়। অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দেওয়া যেতে পারে অথবা গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর কি যেটা, এটা দেওয়া যেতে পারে। আর আইভি ইমিউনোগ্লোবুলিনও দেওয়া যেতে পারে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট। আর ফলো আপে আমরা হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্সেস, ভাইটাল সাইন্স, স্কিন কন্ডিশন, ফন্টানেলে স্পেশালি অ্যান্টেরিয়র ফন্টানেলে যেটা বালজিং থাকতে পারে সেপসিসে, অ্যাবডোমেন, আর কোনো মানে খারাপ সিমটমস কিনা, কনভালশন এরকম কিছু হচ্ছে নাকি সেটা দেখবো। এটা হচ্ছে নিওনেটাল সেপসিসের ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে কমপ্লিকেশনসটা ইমিডিয়েট আর ডিলেড এভাবে ভাগ করা। যে কোনো জায়গায় কমপ্লিকেশনস বা এফেক্টস পড়লে সবসময় আমরা চেষ্টা করবো এভাবে বলার। আর এখানে ইমিডিয়েটের আন্ডারে হচ্ছে সেপসিস, শক, ডিআইসি তো হতেই পারে, আর কিছু অর্গান ফেলিয়ার্স হতে পারে, যে রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, সেরিব্রাল ফেলিয়ার হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হয়ে কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে হাইপোভলিমিয়ার কারণে, বোন ম্যারো ফেলিয়ার হয়ে যেতে পারে, অ্যাড্রেনাল ফেলিয়ার হতে পারে, হেপাটোসেলুলার ফেলিয়ার হতে পারে, মোটামুটি সব অর্গানেরই ফেলিয়ার হতে পারে সেটাই। আর লেটের মধ্যে লেট কমপ্লিকেশনস নিওনেটালজিতে মোটামুটি সিমিলার, যেমন সেরিব্রাল পলসি, এপিলেপসি, এটা মোটামুটি কমন। আর এছাড়া হিয়ারিং লস, অ্যাবনর্মাল বিহেভিয়ার, ডেভেলপমেন্টাল ডিলে এরকম হতে পারে। আর এখানে একটা কমপ্লিকেশনস এক্সট্রা হাইড্রোকেফালাস হতে পারে। কিন্তু কিসে, যেটা আমরা এর আগে পড়ে আসছি পেরেন্টাল অ্যাসফিক্সিয়া, সেটার কমপ্লিকেশনে ছিল মাইক্রোকেফালি হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, প্রিটার্ম বা লো বার্থ ওয়েট। প্রিটার্ম বা লো বার্থ ওয়েট এটা আমাদের, এটা পড়ার জন্য প্রথমে যেটা জানতে হবে কয়েকটা মানে টার্মিনোলজি জানতে হবে, যে প্রিটার্ম কি, টার্ম কি, পোস্ট টার্ম কি। তো প্রিটার্ম হচ্ছে মানে বিফোর 37 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশন বেবি হলে সেটা আমার প্রিটার্ম। 37 to 42 কমপ্লিটেড উইকসের মধ্যে হলে সেটা টার্ম। আর বিয়ন্ড 42 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশন যদি হয় ডেলিভারি, সেক্ষেত্রে সেটা পোস্ট টার্ম। তারপরে আসা হচ্ছে ক্লাসিফিকেশনে আমরা এটাকে দুভাবে বলা হয়। একটা হচ্ছে যে বাচ্চাটার কি যেটা মানে আমাদের গ্রোথ চার্ট যেটাকে আরেকটা নাম হচ্ছে মানে জেস্টেশনাল এজের সাথে বার্থ ওয়েটের কি করে যে চার্টটা, সেখানে যদি 10th সেন্টাইল যেটা লুপচেনকো চার্ট বলে, বাট আমি নিজেও প্রোনাউন্সিয়েশন জানি না, আমি কখনো এটা লাগবে না। বেসিক্যালি গ্রোথ চার্টে যদি 10th সেন্টাইলের নিচে পড়ে বডি ওয়েটটা, তাহলে সেটাকে আমরা বলবো স্মল ফর জেস্টেশনাল এজ। আর যদি কিসের উপরে পড়ে, যে বার্থ ওয়েটটা 2500 এর নিচে কিন্তু চার্টে 10th সেন্টাইলের উপরে, তাহলে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে তো লো বার্থ ওয়েটের ডেফিনেশন বলি নাই। লো বার্থ ওয়েটের ডেফিনেশন হচ্ছে বেবিজ উইথ আ বার্থ ওয়েট অফ লেস দেন 2500 grams irrespective of gestational age is defined as low birth weight। মানে যদি 2499 গ্রাম ওয়েট হয় থিওরিটিক্যালি এটা লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েটটা দুই রকম, যদি 2500 এর নিচে কিন্তু চার্ট অনুযায়ী ঠিক আছে 10th সেন্টাইলের উপরে আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ অথবা প্রিমেচিউরিটি। কিন্তু যদি হয় যে 2500 এর নিচে প্লাস চার্টেও 10th সেন্টাইলের নিচে, সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর স্মল ফর জেস্টেশনাল এজ অথবা আইইউজিআর, মানে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। দুইটা ক্লাস আসলো, প্রিমেচিউরিটি আর আইইউজিআর। এই দুইটার আমাদের ডিফারেন্সটাও পড়তে হবে। লো বার্থ ওয়েট বেবির মধ্যে দুই টাইপের, এই দুইটা টাইপের ডিফারেন্স। এই দুইটা টাইপের ডিফারেন্স খুব শর্টকাটে যদি বলি যে
মানে প্রিটার্ম বেবিটা হচ্ছে যেটা দেখা যায় অ্যালার্টনেস কম থাকবে, মুভমেন্ট কম থাকবে, তারপরে লিম্প থাকবে এরকম। কিন্তু আইইউজিআরে হচ্ছে অ্যালার্টনেস, মুভমেন্ট, লিম মুভমেন্ট সবই ভালো। আর প্রিটার্মে কিছু ডেভেলপমেন্টাল ইস্যু থাকবে, যেমন ইয়ার লোবিউলটা সফট থাকবে, ব্রেস্ট বাড আন্ডার ডেভেলপড, সোল ক্রিজ মানে নট ওয়েল ডিফাইন্ড, আর ল্যাবিয়া মেজরা ওয়াইডলি সেপারেটেড এগুলো। কিন্তু এগুলো সবই আইইউজিআরে নর্মাল থাকবে। ইয়ার লোবিউল, ব্রেস্ট বাড, ক্রিজ সবই নর্মাল বেবির মতো, অ্যাবডোমেনটাও নর্মাল বেবির মতো। কিন্তু প্রিটার্মে অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড উইথ ভিজিবল কয়েলস অফ ইন্টেস্টাইন। তো এরকম ডিফারেন্সটা। তারপরে আসে একটা স্পেকট্রাম আছে কিসের, লো বার্থ ওয়েটের। খুবই 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 ইম্পর্টেন্ট। লো বার্থ ওয়েট মানে হচ্ছে 2500 গ্রামের নিচে, ভেরি লো বার্থ ওয়েট হচ্ছে 1500-এর নিচে, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট হচ্ছে 1000 গ্রামের নিচে, আর ইনক্রেডিবলি লো বার্থ ওয়েট হচ্ছে 750 গ্রামের নিচে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আনসার করতে পারলে ম্যাডামরা ভাইভাতে খুবই হ্যাপি হন। আমাকে জিজ্ঞেস করেছিল আমার ভাইভাতে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে কজেসটা প্রিমেচুরিটি আর আইইউজিআর ভাগ করে পড়লে ভালো, এবং ভাগের মধ্যে আবার একটু হেডলাইন ভাগ করে দিলে রিটেনে আনসার করতে মানে দেখতে সুন্দর লাগে, মার্কস বেশি আসে, প্লাস আমার মনে হয় মনে রাখতে সুবিধা হয়। যেমন আমি প্রিমেচুরিটির বা প্রিটার্ম বার্থের কজ পড়তেছি, তো সেটার ফিটাল যদি একটা পড়ি, ফিটাল ডিস্ট্রেস, তারপরে প্লাসেন্টাল কজের মধ্যে প্লাসেন্টাল ডিসফাংশন, প্লাসেন্টা, তারপরে কি যেটা প্লাসেন্টা প্রিভিয়া প্লাস অ্যাব্রাপশিও প্লাসেন্টা মানে হচ্ছে কি বলে অ্যান্টিপার্টাম হেমোরেজ, ইউটেরাইনের মধ্যে কিছু কনজেনিটাল অ্যানোমালি, বাইকর্নুয়েট বা ইউটেরাস ইনকম্পিটেন্ট সার্ভিক্স এগুলো। ম্যাটার্নালের মধ্যে হচ্ছে লো ম্যাটার্নাল এজ একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর প্রিমেচিউরিটির। আর এছাড়া হচ্ছে প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন এগুরকম কিছু কজ থাকতে পারে। আর ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশনের জন্য আসে হচ্ছে কিছু ফিটাল কজের মধ্যে আছে হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে আইইউজিআর হতে পারে, টর্চ ইনফেকশন যেটা আমরা জানি সেটার জন্য হতে পারে। আর ম্যাটার্নাল ডিজিজের মধ্যে আছে হচ্ছে হাইপার টেনশন, তারপরে কার্ডিয়াক অর পালমোনারি ডিজিজ, ম্যালনিউট্রিশন, ক্রনিক ইলনেস লাইক অ্যানিমিয়া, এগুলোর জন্য আইইউজিআর হতে পারে। ম্যাটার্নাল স্মোকিং এর জন্য আইইউজিআর হয়। আর কি যেটা আরও ম্যাটার্নাল কজের মধ্যে টক্সিমিয়াস অফ প্রেগনেন্সিটাও আসে। এখানে দুই একটা জিনিস খুব কি, যে আর্লি ম্যাটার্নাল এজ, প্রিমেচুরিটি, ম্যাটার্নাল স্মোকিং, আইইউজিআর, আমার কাছে লাগে এটা খুব ইম্পর্টেন্ট হলো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ম্যানেজমেন্ট, আর এরপর আমাদের পড়তে হবে কমপ্লিকেশনস। তো এখানে যেটা আমার কাছে মনে হয় কমপ্লিকেশনসটা আগে পড়লে ম্যানেজমেন্টটা মনে রাখতে সুবিধা হয়, কারণ আমার ম্যানেজমেন্টের পারপাস থাকবে যে কমপ্লিকেশনগুলো মিনিমাইজ করা, তাই তো। তো আমি কমপ্লিকেশনসের মধ্যে এগেন এখানে আমি আর্লি অ্যান্ড লেট অথবা ইমিডিয়েট অ্যান্ড ডিলেড এইভাবে ক্লাসিফাই করে পড়বো। তো আর্লির মধ্যে কি কি আছে? আর্লির মধ্যে প্রথমে আছে জেনারেলাইজ কিছু থাকে, যে হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া এগুলো হতে পারে। তারপরে রেসপিরেটরির মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, অ্যাপনিয়া হতে পারে, আর ইনক্রিজ টেন্ডেন্সি ফর ইনফেকশন থাকে বাচ্চাটার, সেক্ষেত্রে রেসপিরেটরি ইনফেকশন লাইক নিউমোনিয়া হতে পারে। আর এরপর আসে হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাপনিয়া বা নিউমোনিয়া, বিভিন্ন রকমের হেমোরেজ হতে পারে, যেমন ইন্ট্রাভেন্ট্রিকুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা পালমোনারি হেমোরেজ হতে পারে। জিআইটি কিছু প্রবলেমস হতে পারে, জিআইটি প্রবলেমসের মধ্যে হচ্ছে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস হতে পারে, গার্ড হতে পারে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আর ফিডিং ডিফিকাল্টি হতে পারে, যে ইনএবিলিটি টু সাক অথবা টলারেট ফিড, যেটাতে ভমিটিং হয়ে যাবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে, ফিডিং দেওয়া যাচ্ছে না, এটা হতে পারে। হেমাটোলজিক্যাল কিছু কমপ্লিকেশনস হতে পারে, যেমন অ্যানিমিয়া অফ প্রিমেচুরিটি অথবা এক্সাজারবেশন অফ ফিজিওলজিক্যাল জন্ডিস, এটা হতে পারে। আর আবার এই হাইপারবিলিরুবিনিয়ামের থেকে কার্নিক টেরাস হয়ে যেতে পারে। আর কার্ডিওভাস্কুলার কিছু কমপ্লিকেশনস হতে পারে, যেমন পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস। এটা গেল ইমিডিয়েট বা আর্লি। আর লেটের মধ্যে আসে হচ্ছে যে মেটাবলিক বোন ডিজিজ, যেমন রিকেটস বা অস্টিওপিনিয়া অফ প্রিমেচুরিটি, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, ডিলেড গ্রোথ ডেভেলপমেন্ট, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেরেব্রাল পলসি। এটা মোটামুটি নিওনেটোলজির কমপ্লিকেশনসের মধ্যে কমন, সেরেব্রাল পলসি হতে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে কমপ্লিকেশনস। তারপরে আসবে আমার ম্যানেজমেন্টের পারপাস হবে এই জিনিসগুলোকে ম্যানেজ করা, তাই তো। তো ম্যানেজমেন্টটা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে আমার বাচ্চাটার
লো বার্থ ওয়েট বেবির ডেলিভারির সময়ও আমার খেয়াল রাখতে হবে। ডেলিভারির সময় আমি রিসাসিটেশনের জন্য প্রিপেয়ার থাকবো, আমার সব ইকুইপমেন্ট রেডি থাকবে যেন আমি সাথে সাথে দরকার হলেই রিসাসিটেট করতে পারি। তারপরে আমার লাগবে হচ্ছে কিপিং দ্য বেবি ওয়ার্ম। এটা হচ্ছে হাইপোথার্মিয়া, আমরা জানি একটা কমপ্লিকেশন, সেটার ম্যানেজমেন্টে। তো কিপিং বেবি ওয়ার্ম অ্যাজ ইউজুয়াল কভার করব। তারপরে ক্যাঙ্গারু মাদার কেয়ার, মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, রুম টেম্পারেচার ভালো রাখবো, রেডিয়েন্ট ওয়ার্মার। তারপরে আসে হচ্ছে প্রোটেক্ট দ্য বেবি ফ্রম ইনফেকশন। বেবিকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করতে হবে, আমরা প্রিল্যাকটিয়াল ফিড দিব না, এবং ওভারক্রাউডিং প্রিভেন্ট করতে হবে, বেবিটাকে মিনিমাম হ্যান্ডলিং করতে হবে, এবং হ্যান্ডলিং করলে অবশ্যই হ্যান্ড ওয়াশিং করতে হবে। তারপরে আসে হচ্ছে ম্যানেজমেন্ট অফ গুড নিউট্রিশন। এখন এখানে নিউট্রিশনটা আমরা সেপসিসে পড়েছিলাম যে আমার প্রেফারেন্স থাকবে ওরাল ফিডিং, কিন্তু এখানে বাচ্চাটার প্রিমেচুরিটির এক্সটেন্ট ওয়াইজ এটা একটু ভ্যারি করে। যেমন ভেরি প্রিমেচুর যদি লেস দেন অর ইকুয়াল টু 28 উইকস হয় জেস্টেশনাল এজ, সেক্ষেত্রে আমার ইউজুয়ালি আইভি ফ্লুইড দিয়ে স্টার্ট করতে হবে, এবং আস্তে আস্তে মিনিমাম এন্টারাল ফিডিং দিয়ে গাট প্রাইমিং স্টার্ট করতে পারি আমরা, কারণ বাচ্চাটাকে প্রিপেয়ার করতে হবে। যখন টলারেট করতে পারবে ওরাল দেবো। আর বাচ্চাটাকে যদি এনপিও রাখতে হয় লং টার্ম, অবশ্যই 48 আওয়ার্স পরে আমার পটাশিয়াম, ক্যালসিয়াম আর অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হবে। আর যদি 20 to 34 উইকসের মধ্যে হয় তাহলে ডিপেন্ডিং অন দ্য বেবিস কন্ডিশন তাকে স্পুন ফিডিং অথবা ওরোগ্যাস্ট্রিক বা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে ফিডিং দেওয়া যেতে পারে। আর 34 উইকসের বেশি হলে যদি কন্ডিশন অ্যালাউ করে তখন আমি ব্রেস্ট ফিডিং দিয়ে স্টার্ট করতে পারি। আর নিউট্রিশনালের মধ্যে এডিশনাল যেটা করতে হবে আমার হচ্ছে কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস লাইক ভিটামিন K1 ইনজেকশন, খুবই ইম্পর্টেন্ট, আর AD এগুলো দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে যে এটা গেল আমার কমপ্লিকেশনস, তারপরে ম্যানেজমেন্ট। আর এরপরে ফলো আপে আমার কিছু জিনিস দেখতে হবে, ওগুলো একটু বই থেকে দেখে নিও, এটা এতটা ইম্পর্টেন্ট না তাই আমি বলতেছি না। আর ডিসচার্জ ক্রাইটেরিয়াটা আসলে জানতে হবে, এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, তো এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বেবি বডি টেম্পারেচার মেনটেন হচ্ছে, অ্যাপনিয়া বা ব্র্যাডিকার্ডিয়া নাই ফর 5 days, ফুল ব্রেস্ট ফিডিং মানে কাপ স্পুন অথবা ডিরেক্ট ব্রেস্ট থেকে ব্রেস্ট ফিডিং করতে পারতেছে এবং টলারেট করতে পারতেছে উইদাউট এনি ডিসকমফর্ট। প্যারেন্টসদেরকে শেখানো হয়েছে কিভাবে টেক কেয়ার করতে হবে এবং তারা পারবে বলেছে। আর বার্থ ওয়েট থেকে বেড়েছে 3 days ধরে কনজিকিউটিভ ওয়েট গেইন হচ্ছে, এটা হচ্ছে ডিসচার্জ ক্রাইটেরিয়া। এটা গেল হচ্ছে আমাদের লো বার্থ ওয়েট বা প্রিটার্ম। তারপরে আমাদের দুটো টপিক বাকি, নিওনেটাল জন্ডিস আর নিওনেটাল সিজার। এখন নিওনেটাল জন্ডিসটা খুবই ইম্পর্টেন্ট আসলে, এবং খুবই ইজি আমার কাছে লাগে, কারণ এটা আমাদের সবই পুরনো পড়া জিনিসের মধ্যে থেকে আসে, তাই না? তো প্রথমে আসে নিওনেটাল জন্ডিসের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিসের কজেস, এবং কজটা আমার অবশ্যই মানে ডিউরেশন ওয়াইজ ভাগ করে পড়তে হবে। যে ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে হলে কজ কি, ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে হলে প্রথমেই যেটা মনে রাখতে হবে যে এটা ইউজুয়ালি প্যাথোলজিক্যাল, নট ফিজিওলজিক্যাল। কি কজে হতে পারে? RH ইনকম্প্যাটিবিলিটি, ABO ইনকম্প্যাটিবিলিটি, মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, কনজেনিটাল স্ফেরোসাইটোসিস, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি, এবং আর্লি অনসেট নিওনেটাল সেপসিসের জন্ডিসটাও উইদিন ফার্স্ট 24 আওয়ার্স ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর তারপরে হচ্ছে যে 3 to 10 days অফ লাইফে অ্যাপিয়ার করলে কি হবে? ইউজুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিস, জন্ডিস অফ প্রিমেচুরিটি, সেপসিস, ক্রিগলার-নাজার সিনড্রোম আর গ্যালাক্টোসেমিয়া। এছাড়া আর একটু লেস কমন কজের মধ্যে গিলবার্ট সিনড্রোম, হাইপোগ্লাইসিমিয়া, অ্যাসিডোসিস এগুলোতেও হতে পারে। আর সেপসিসে ইউজুয়ালি 3 to 10 days-ই হবে, বাট কিছু ক্ষেত্রে আর্লি অনসেটটাতে ফার্স্ট 24 আওয়ার্সে হতে পারে। তারপরে হচ্ছে পারসিস্টেন্ট জন্ডিস বা যেটা বিয়ন্ড 2 weeks অফ লাইফ পারসিস্ট করে। এটা আবার দুই ভাগে, যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। আনকনজুগেটেডের কজের মধ্যে আসে ব্রেস্ট মিল্ক জন্ডিস, হাইপোথাইরয়েডিজম, পাইলোরিক স্টেনোসিস, গ্যালাক্টোসেমিয়া। আর কনজুগেটেডের মধ্যে আবার ইন্ট্রাহেপাটিক কোলিস্টাসিস, এক্সট্রাহেপাটিক কোলিস্টাসিস। ইন্ট্রাহেপাটিক কোলিস্টাসিসের মধ্যে আসে হচ্ছে সেপসিস, মানে আমরা কি বুঝলাম? পারসিস্টেন্ট জন্ডিস সেপসিসের কারণে হলে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হবে। ইন্ট্রাহেপাটিক কোলিস্টাসিসে আরও আছে হচ্ছে ইডিওপ্যাথিক নিওনেটাল হেপাটাইটিস অথবা অন্য মেটাবলিক ডিসঅর্ডারগুলোতে। আর এক্সট্রাহেপাটিক কোলিস্টাসিস হচ্ছে অবস্ট্রাকটিভ, মানে বিলিয়ারি অ্যাট্রিজিয়া, কোলিডোকাল সিস্ট, এগুলো কজ আসে, তাই তো? এটা গেল হচ্ছে ডিউরেশন ওয়াইজ কজ। তারপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস কি, প্যাথোলজিক্যাল জন্ডিস কি, এগুলোর ক্রাইটেরিয়াগুলো কি কি। তো
ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া পড়তে আমরা প্রথমেই যেটা যে সেকেন্ড অর থার্ড ডে অফ লাইফ ইউজুয়ালি ডেভেলপ করবে, কখনোই 24 আওয়ার্সের মধ্যে না। তো সেকেন্ড অর থার্ড ডে অফ লাইফে আসবে এবং এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া হবে, কনজুগেটেড না, আনকনজুগেটেড। এবং এটা হচ্ছে টোটাল সিরাম বিলিরুবিনটা টার্ম বেবির ক্ষেত্রে 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকবে, প্রি টার্ম বেবির ক্ষেত্রে 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকবে। এবং ডিরেক্ট ফ্র্যাকশন মানে কনজুগেটেড বিলিরুবিন অলওয়েজ লেস দেন 15% অফ টোটাল, 15% অফ টোটালের নিচে থাকবে। আর কি যেটা ডিউরেশনটাও কি আসে যে টার্ম বেবির ক্ষেত্রে ইউজুয়ালি থার্ড ডেতে পিক করে 10 ডেজের মধ্যে রিজলভ হয়ে যাবে, প্রি টার্ম বেবির ক্ষেত্রে ইউজুয়ালি 5th ডেতে পিক করে পিকে উঠে তারপরে হচ্ছে 14 ডেজের মধ্যে রিজলভ হয়ে যাবে এবং অন্য কোনো কমপ্লিকেশন থাকবে না বেবিটার। ঠিক আছে, তো আমার এখানে কি কি ক্রাইটেরিয়া আসলো যে অনসেট হবে সেকেন্ড টু থার্ড ডের মধ্যে, ম্যাক্সিমাম লেভেলটারও একটা ক্রাইটেরিয়া পাচ্ছি যে টার্মের জন্য 12, প্রি টার্মের জন্য 15, আর হচ্ছে পার্সেন্টেজ ডিরেক্ট বিলিরুবিন লেস দেন 15%, আর ডিউরেশনটা ইউজুয়ালি টার্মে 10 ডেজের মধ্যে রিজলভ হয়ে যাবে, প্রি টার্মে 14 ডেজের মধ্যে রিজলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমার ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া। তাহলে প্যাথোলজিক্যাল কোনটা? প্যাথোলজিক্যাল হচ্ছে যেটা এটার মধ্যে পড়ে না, অ্যাপিয়ার্স অন ফার্স্ট ডে অফ লাইফ, প্যাথোলজিক্যাল। টার্ম বেবিতে 14 ডেজের বেশি এবং প্রি টার্ম বেবিতে 21 ডেজের বেশি হলে সেটাকে আমি প্যাথোলজিক্যাল ধরে নিব। রাইজ অফ বিলিরুবিনের রেটটা পার 0.5 মিলিগ্রাম পার ডেসিলিটার পার আওয়ার অথবা 10 মিলিগ্রাম পার ডেসিলিটার পার ডে, এর বেশি যদি হয় সেটা প্যাথোলজিক্যাল। জন্ডিসের সাথে যদি সেপসিস বা সিকনেসের সাইন পাই, প্যাথোলজিক্যাল। জন্ডিসের সাথে যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার্স, পেল স্টুল, ইয়েলো ইউরিন এগুলা থাকলে, আর পাম আর সোল পর্যন্ত যদি জন্ডিস চলে আসে। পাম আর সোলের ব্যাপারটা যেহেতু বললাম, আমি একটু কিটা এক্সটেন্ট অফ জন্ডিসের জিনিসটা বলে দিব। সেটার আগে আমি আসি হচ্ছে যে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আসে যে RH ইনকম্পেটিবিলিটি, ABO ইনকম্পেটিবিলিটি। এটা আমি পড়াচ্ছি না কারণ এটা আমরা সেই ঐতিহাসিক কাল থেকে পড়ে আসতেছি, আমরা সবাই জানি সেটা কি, সেটা একটু পড়ে নিব। এখানে এটার ইম্পর্টেন্স যেটা যে আমার যদি একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে সেখানে আমার মানে যদি আমার কাছে মনে হয় যে এটা একটা ফিজিওলজিক্যাল জন্ডিস, সেই ক্ষেত্রে বা প্যাথোলজিক্যাল জন্ডিস কোনটা কি এবং কোন কজ মনে হবে, যদি আমার কাছে মনে হয় যে কজটা প্রবলি ABO বা RH, সেই ক্ষেত্রে আমার ম্যানেজমেন্টটা ওদিকে যাবে। কিন্তু এটা আমি জানি দেখে আমরা সবাই মোটামুটি পারি দেখে আর পড়াচ্ছি না। আমি এক্সটেন্ট অফ জন্ডিসের জিনিসটা একটু বলে দিই। এক্সটেন্ট অফ জন্ডিসটা হচ্ছে যে এখানে একটা খুব সুন্দর ছবি আছে, এটাতে হচ্ছে যে যদি গলায় শেষ হয়ে যায়, নেক পর্যন্ত আসলে আমরা ধরে নিব 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর যদি ট্রাঙ্ক মানে চেস্ট কভার করে 10, যদি আর্মের উপর পার্ট মানে সরি চেস্ট হলে 10, তারপরে বাকিটুক ট্রাঙ্ক এবং নি পর্যন্ত আসলে 12, তারপরে যদি হাতে চলে যায় মানে হাতের আর্ম অথবা লেগস এটুক চলে আসলে 15, তারপরে পাম আর সোলে আসলে 16 এর বেশি, অনেকে আবার 20ও বলে। তো পাম আর সোলে যাওয়া মানে জন্ডিসের লেভেলটা প্রি টার্ম হোক বা টার্ম হোক লিমিট ক্রস করে গেছে, সো অবশ্যই এটা প্যাথোলজিক্যাল পাম আর সোলে যদি চলে আসে। এটা গেল এক্সটেন্ট। তারপরে আসে হচ্ছে যে নিওনাটাল জন্ডিসের ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টের আন্ডারে আমি এখানে পুরোটাই বলে যাচ্ছি যে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন, ইনভেস্টিগেশনস আর হচ্ছে ট্রিটমেন্ট। কিন্তু পেডিতে রিটেনে কিন্তু খুবই কম মার্কস থাকে কোয়েশ্চেনে এবং ওরা ইউজুয়ালি টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন বলে দেয়। দেখা যাবে বিতে থাকবে ইনভেস্টিগেট, ডিতে থাকবে ট্রিট, সেই ক্ষেত্রে বা ম্যানেজ। যদি বিতে ইনভেস্টিগেট দিয়ে সিতে ট্রিট দেয় বা ম্যানেজ দেয়, সরি বিতে ইনভেস্টিগেশন আমি একবার লিখলে আমি সিতে ম্যানেজমেন্ট থাকলে আবার ইনভেস্টিগেশন অবশ্যই লিখবো না, এটা কমন সেন্সের ব্যাপার, আমরা শুধু ট্রিটমেন্ট লিখবো তখন সিতে যদি বিতে ইনভেস্টিগেশন লিখে আসি। তো ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে আমি হিস্ট্রিতে কি কি নিব, কোন এইজে জন্ডিস অ্যাপিয়ার করছে, ভেরি ইম্পর্টেন্ট। অর্ডার অফ প্রেগনেন্সি, আগে কোনো বাচ্চার জন্ডিস হয়েছিল কিনা, মারা গেছিল কিনা, কোনো কনজেনিটাল অ্যানোমালি হয়েছিল কিনা, এগুলো। মার বাচ্চার ব্লাড গ্রুপিং, RH টাইপিং। তারপরে হচ্ছে যে এক্সামিনেশনে দেখবো হচ্ছে এক্সটেন্ট অফ জন্ডিস, সিভিয়ারিটি অফ জন্ডিস। এক্সটেন্টের ইম্পর্টেন্সটা তো আমি বললামই। এছাড়া দেখবো যে হেপাটোস্প্লেনোমেগালি আছে কিনা, কোনো সেপসিসের ফিচার্স আছে কিনা, কোনো কনসিলড হেমোরেজ পাচ্ছে কিনা, এবং প্রিমিটিভ রিফ্লেক্সের কন্ডিশন কি, মানে আমরা নর্মালি নিউবর্ন যা দেখি ওগুলো আমরা দেখে নিব। এরপরে আসে হচ্ছে ইনভেস্টিগেশনস, এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা যেটা বললাম রিটেন আলাদাভাবে আসে।
ইনভেস্টিগেশন প্রথমেই সিরাম বিলিরুবিন, টোটাল, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্টটা বাড়বে হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, মানে হচ্ছে যে সেপসিস, নিওনেটাল হেপাটাইটিস, বিলিয়ারি এট্রেজিয়া, এগুলোতে ডিরেক্ট পোর্শনটা বাড়বে। আর ইনডিরেক্টটা বাড়ে হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস এবং হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা ডিজিজই খুব ইম্পর্টেন্ট, এগুলোর কেস সিনারিও বেশি থাকে। তারপরে আছে হচ্ছে যে, আর এই দুইটা ডিফারেন্সিয়েট করার একটা ইজি ওয়ে হচ্ছে যদি ফার্স্ট 24 আওয়ার্সে হয় মোস্ট এবং আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হয় মোস্ট প্রবাবলি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, তাই না? আর যদি বিয়ন্ড দ্যাট হয় ফিজিওলজিক্যাল জন্ডিস। এছাড়া আমি আর কি ইনভেস্টিগেশন করব? ব্লাড গ্রুপ অ্যান্ড আরিশ টাইপিং অফ বোথ মাদার অ্যান্ড বেবি। তারপরে হচ্ছে হিমোগ্লোবিনটা দেখবো হিমোলাইসিসে কমলো কিনা, সিবিসি সিআরপি দেখবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখবো, হিমোলাইসিসের এভিডেন্স পাওয়া যেতে পারে, রেটিকুলোসাইট কাউন্ট, কোমস টেস্ট, এগুলো সবই মোটামুটি হিমোলাইসিস দেখার জন্য। এরপরে আসে হচ্ছে ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস, এভাবে ওয়াইডলি ভাগ করলে ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি নিজে নিজেই রিজলভ হয়ে যায়। সেক্ষেত্রে আমার যেটা করণীয় হচ্ছে কাউন্সিলিং দ্য প্যারেন্টস, অ্যাডভাইজিং অন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আর ফলো আপ, এটা মাস্ট। আর প্যাথোলজিক্যাল জন্ডিসে আমার অবশ্যই ইউজুয়ালি ফটোথেরাপি, তারপরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এগুলো কনসিডার করতে হবে। আর ফিজিওলজিক্যাল জন্ডিসেও কিছু ক্রাইটেরিয়া হিসাব করে আমার এই দুটো লাগতে পারে। আমার ম্যানেজমেন্ট অপশন কি কি তাইলে? ফটোথেরাপি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, প্রথম তিনটা তো আছে। তো ফটোথেরাপি বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করার জন্য আমি কি কি দেখবো যে আমার লাগবে কিনা? দেখবো হচ্ছে এজ অফ অ্যাপিয়ারেন্স অফ জন্ডিস, তারপরে মানে জেস্টেশনাল এইজটা, টোটাল সিরাম বিলিরুবিন লেভেল, আর কার্নিক টেরাসের কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কিনা। এই চারটা পয়েন্ট কনসিডার করে আমি ডিসিশন নিব লাগবে কিনা। এখন এই ডিসিশন নেওয়ার জন্য আমার যেটা করতে হবে, একটা চার্ট আছে, প্রত্যেকটা কয়েকটা চার্ট আছে অ্যাকচুয়ালি, যে এজ ওয়াইজ ওয়েট ওয়াইজ ভাগ করে কয়েকটা চার্ট আছে। এখন ওই চার্ট আমাদের তো মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। সেটা হচ্ছে যে ওই চার্টটাতে আমাদের বাচ্চার মানে জেস্টেশনাল এজ এবং ওয়েট অনুযায়ী আমরা চার্ট পিক করবো। তারপরে ওই চার্টে গিয়ে আমরা ডিউরেশন আফটার বার্থ সাথে কিটা মিলাবো, বিলিরুবিন লেভেল মিলিয়ে দেখবো যে ওটার একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের লাইন আছে, একটা ফটোথেরাপির লাইন আছে, ওই লাইনগুলো ক্রস করলে আমরা দিব, ঠিক আছে, ওই ট্রিটমেন্টগুলো। কিন্তু এমনিতে রাফলি বলতে গেলে ইন্ডিকেশনস হচ্ছে যে ওই ফটোথেরাপির ক্ষেত্রে ওই বিলিরুবিন চার্টটা যদি লাইন ক্রস করে তখন আমি দিব। আর এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন হচ্ছে যদি বিলিরুবিন এনকেফেলোপ্যাথি অথবা কার্নিক টেরাস যেটাকে আমরা বলি সেটার কোনো ফিচার্স আছে, অবশ্যই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিতে হবে। যদি দেখা যায় যে ফটোথেরাপি দেওয়ার পরেও টোটাল সিরাম বিলিরুবিন লেভেলটা কমে নাই, সেই ক্ষেত্রে আমি কি দিব? এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিব। আর যদি রিস্ক অফ কার্নিক টেরাস মোর দেন মানে হ্যাজার্ডস অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন হয় তখন আমি দিব। আর এবং আগে যেটা বললাম ইনিশিয়াল সিরাম বিলিরুবিন লেভেলটাই যদি ওই এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের লাইনের উপরে থাকে তখন আমি দিব। এই চারটা কেসেসে আমি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিব। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ইন্ডিকেশনস। আর একদম রাফলি বললে যেটা দেখা যায় ইউজুয়ালি যদি প্রিটার্ম বেবিজের বিলিরুবিন লেভেল 12 দিকে চলে যায়, মানে মিলিগ্রাম পার ডেসিলিটারে 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের অ্যারাউন্ড চলে আসলে তখন আমরা ইউজুয়ালি ফটোথেরাপি দিতেই হয়। আর হচ্ছে যদি কিসের টার্ম বেবিজের ক্ষেত্রে 15 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে যদিও শুনতে একটু উল্টা লাগছে কিন্তু আসলে তাই। যদিও ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রিটার্মের লিমিটটা বেশি, কিন্তু ফটোথেরাপির ইন্ডিকেশনে প্রিটার্মকে আমরা আগেই দিয়ে দিব। 12 মিলিগ্রাম পার ডেসিলিটার হলেই ইউজুয়ালি ফটোথেরাপি দিয়ে দিতে হয়। আর টার্ম বেবিদের 15 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে আমরা তখন দিব ফটোথেরাপি। আর ফটোথেরাপি কিভাবে দেয়, কি কি প্রোটেক্ট করতে হয় এটা একটু পড়ে নিও, যে আইস জেনিটালিয়া কভার করে দিতে হবে, কিছু জিনিস মনিটর করতে হবে, এগুলো একটু দেখে নিও। আর হচ্ছে কার্নিক টেরাস আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এখন আর ওভাবে শর্ট নোট তো আসে না। তো কার্নিক টেরাস জিনিসটা আসলে কি, যে বিলিরুবিন টক্সিসিটি উইদিন দ্য ব্রেইন হয়ে যে কিছু নিউরোলজিক্যাল ফিচার্স আছে ওটাকেই কার্নিক টেরাস। জায়গাগুলো জেনে রাখলে ভালো, স্পেশালি বেজাল গ্যাংলিয়া, হিপ্পোক্যাম্পাল কর্টেক্স আর সেরেবেলাম, সাবথ্যালামিক নিউক্লি, এই চারটা জায়গায়। আর এটার কজের মধ্যে তো কি আসে, যে বিলিরুবিন মানে কি বলে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার কজ, হাইপার বিলিরুবিনেমিয়ার কিছু কজে হচ্ছে কার্নিক টেরাস হওয়ার চান্স বেশি, যেমন প্রিমেচুরিটি, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, তারপরে নিওনেটাল হেপাটাইটিস, এগুলো।
আর ক্লিনিক্যাল ফিচার্স আসলে ওরকম পড়ার দরকার নেই, জাস্ট নর্মাল আমরা জেনারেলাইজ কিছু পাবো যে লেথার্জি, পোর ফিডিং আসবে, তারপরে বাচ্চাটার মানে হাইপোটোনিয়া হতে পারে, পরে হাইপারটোনিয়া হতে পারে, আর হচ্ছে কি হয় মানে কনভালশনসও হয় লেটার স্টেজ। এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা এই যদি কার্নিকটেরাস আমরা কখনো কার্নিকটেরাস মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিয়ে দিতে হবে। আবার কার্নিকটেরাসের রিস্ক যদি হাই থাকে, কার্নিকটেরাসের যে কজগুলো ওগুলোর কোনো কজে যদি আমার কাছে কি নিয়ে আসে, জন্ডিস নিয়ে আসে, আমি এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের জন্য এটা প্রায়োরিটি পাবো। তারপরে আমাদের লাস্ট টপিক অফ দ্য ডে হচ্ছে নিওনেটাল সিজার। সেটা আমি বেশি, ওটা আসলে খুব ইম্পর্টেন্ট টপিক না। সিজার অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট না, ওল্ডার চিলড্রেনের সিজারগুলো ইম্পর্টেন্ট, সেটা আমরা আরেকদিন পড়বো। কিন্তু এখন নিওনেটাল সিজারে আমাদের যেটা লাগবে, কেস সিনারিও নিওনেটাল সিজার থেকে সাধারণত থাকে না, তো থাকলে তো বোঝাই যাচ্ছে যে বলবে কনভালশন নিয়ে আসছে। সেটা তো একটু পড়ে নিলাম যে রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি কজ, সেটা দেখে নেওয়া যেতে পারে। আর আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টটা, এটা ভাইভাতে একটু জিজ্ঞেস করতে পারে। ভাইভাতে জিজ্ঞেস করলে একটা জিনিসই জিজ্ঞেস করে, কি ড্রাগ ইউজ করি, সেটা বলতেছি। আর এর আগে যেটা এখানে পড়তে চাইলে যে ইনভেস্টিগেশনস কি কি করতে হবে এক্সক্লুড করার জন্য ওগুলো, আর ট্রিটমেন্টের জেনারেল যেগুলো আমরা তো জানি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশনের সাথে ওয়ার্ম রাখা, হাইপোলাইসেমিয়া প্রিভেন্ট করা, এগুলো তো কমন। এখানে মেইনলি যেটা একটা কি আছে, একটা অ্যালগোরিদম আছে নিওনেটাল কনভালশনের, ডোজ টোজ দরকার নেই, জীবনও মনে থাকবে না, দরকারও নেই। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে ফেনোবারবিটন। ফেনোবারবিটনে কাজ না করলে আমরা আবার ফেনোবারবিটন দিব, তারপরেও কাজ না করলে ফসফানাইটোইনে যাব, তারপরে আমাদের আরো কিছু কনসিডার করে মিডাজোলাম ওগুলো এটসেট্রা। আমার এই দুইটা ড্রাগের নাম লাগবে, ফেনোবারবিটন, ফসফানাইটোইন। এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি, যেটা ইনফ্যান্টাইল সিজার যেটা, সেখানে আমাদের চয়েস অফ ড্রাগ হচ্ছে ডায়াজেপাম। কিন্তু নিওনেটাল সিজারে আমার চয়েস অফ ড্রাগ হচ্ছে, নিওনেটাল মানে ফার্স্ট 20 days অফ লাইফ, তাই না? নিওনেটাল সিজারে আমার চয়েস অফ ড্রাগ হচ্ছে ফেনোবারবিটন বা ফসফানাইটোইন। ডায়াজেপাম কন্ট্রাইন্ডিকেটেড, বা আমরা দিই না। কেন দিচ্ছি না ডায়াজেপামটা? সেটা হচ্ছে কারণ ডায়াজেপামে দেখা যায় নিওনেটদের রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে এবং জন্ডিস এনহান্স করে। এই দুটো কথা আমরা ডায়াজেপাম অ্যাভয়েড করব। আর সিজার থেকে আমার মতে আসলে এর বেশি কিছু দরকার নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নিওনেটোলজির ক্লাস শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে পরে কিসে জিজ্ঞেস করে নিতে পারবা। আশা করি সাহায্য হয়েছে কিছুটা, এবং নেক্সট দিন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। টিল দেন থ্যাংক ইউ এবং আল্লাহ হাফিজ।